গতকাল রাত 11টায় নরওয়ে আইভরি কোস্টের সাথে যে খেলাটা খেলেছে সেখানে তারা 2-1 গোলে জিতে পরের রাউন্ডে উত্তীর্ণ হলো এবং এর ফলে তারা পরের রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ব্রাজিলকে। তো এই ম্যাচে আর্লিং হল্যান্ডের জয়সূচক গোল থেকে নরওয়ে 2-1 গোলে জয়লাভ করে। আর এই গোলের মাধ্যমে আর্লিং হল্যান্ডের বিশ্বকাপে 3 ম্যাচে 5 গোল হয়ে গেল, পাশাপাশি তার কিন্তু হয়ে গেল এই 53 ম্যাচে জাতীয় দলের হয়ে 60টি গোল হয়ে গেল। তো এটা কিন্তু অবাক করার মতো বিষয় যে ওর মতো প্রলিফিক গোল স্কোরার মানে যেভাবে ছুটছে তাতে মনে হয় যে ক্রিস্টিয়ানো রোনালদোর যে 140-45 গোলের যে রেকর্ড, মানে ক্রিস্টিয়ানো রোনালদো যেখানে থামবে, ধরে নিলাম যদি 150 গোল করে ক্রিস্টিয়ানো রোনালদো অবসর নেয় তাহলে কিন্তু মনে হয় যে হাল্যান্ড যদি 130 থেকে 150টি ম্যাচ খেলার সুযোগ পায় ন্যাশনালের হয়ে, তাহলে মনে হয় যে রেকর্ডটি হাল্যান্ড খুব সহজেই ভেঙে দিতে পারবে। এইরকম প্রলিফিক গোল স্কোরার আসলে সচরাচর ফুটবলে দেখা যায় না, এটা খুবই বিরল। তো আর হল্যান্ডের সাথে অন্যান্য বর্তমান সময়ের যে গোল মেশিন এদের সাথে তুলনা করলে দেখা যায় যে হ্যারি কেইন, তারপরে এমবাপ্পে বা ওনাদের সাথে তুলনা করলে যেটা দেখা যায় এটা হচ্ছে হল্যান্ডের কিন্তু বলের টাচ কম, মানে দেখা যায় যে ও কিন্তু পুরো ম্যাচে যদি দেখা যায় যে দুটো সুযোগ পায় দুটোই কাজে লাগানোর ওর সামর্থ্য রাখে, এটা হচ্ছে তার বড় গুণ। সে পুরো ম্যাচে যদি দুটো বল পাস করে সেগুলোতে গোল করার ক্ষমতা রাখে, এটা সচরাচর খুব বেশি স্ট্রাইকারের মধ্যে এই গুণটা দেখা যায় না। তো এটা অবশ্যই ইমপ্রেসিভ একটা বিষয় যে এ তো এভাবে গোল করার ক্ষমতাটা, মানে এটা অনন্য একটা বৈশিষ্ট্য তার। আর রাত 3টায় যে করলো প্যারাগুয়ের সাথে, যে হলো সরি সুইডেনের সাথে ফ্রান্স মাঠে নামলো, সেই ম্যাচে এমবাপ্পে 2 গোল করলো। আর এর মাধ্যমে সে কিন্তু এই বিশ্বকাপে লিওনেল মেসির সাথে এখন যৌথভাবে সর্বোচ্চ গোল স্কোরার, 6 গোল নিয়ে, উভয়ের গোল 6টি। তবে মেসি একটা ম্যাচে প্রথমার্ধে নেমেছিল এবং এক ম্যাচ বেশি খেলেছে, এমবাপ্পে মেসির চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে, এটা আর কি। মেসির সামনে সুযোগ আছে কঙ্গোডিয়ার সাথে, কেপ ভার্দের সাথে খেলে ওই ম্যাচে গোল সংখ্যা বাড়িয়ে নেওয়ার, ব্যবধানটি বাড়িয়ে নেওয়ার। আর এক্ষেত্রে আবার আরেকটা বিষয় আছে, দুজনের মধ্যে কিন্তু একটি ভালোই প্রতিযোগিতা চলছে মেসি এবং এমবাপ্পের মধ্যে। সেটা হচ্ছে মেসি এই 19 গোল নিয়ে এখন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। তো এমবাপ্পে কিন্তু ঠিক পেছনেই আছে 18 গোল নিয়ে, তার পেছনেই তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বলা চলে। এই বিশ্বকাপে না হলেও হয়তো সামনের বিশ্বকাপে এমবাপ্পে যদি খেলতে পারে ঠিকভাবে, হিসেব অনুযায়ী খেলতে পারার কথা, ইনজুরি জনিত কোনো সমস্যা না থাকলে, সেক্ষেত্রে কিন্তু এমবাপ্পে গোলের রেকর্ডটি ভেঙে দিতেও পারে। তো এই দুই দানব এমবাপ্পে এবং হাল্যান্ড হচ্ছে বলা চলে যে মেসি রোনালদোদের যুগের পরবর্তী যে জেনারেশন, সেটার যদি দুইজন বেস্ট খেলোয়াড়ের নাম নিতে হয় এই দুইজনের নামই বেশিরভাগে বোধা নেবেন। তো বা বড় পোস্টার বয় বলা চলে ফুটবলের, মেসি রোনালদোর পর ফুটবলের সবচেয়ে বড় 2 পোস্টার বয় হচ্ছে এই দুইজন। তো এই দুইজনই যেভাবে ছুটছে সেটা মানে আসলে ভালোই সাড়া ফেলেছে ফুটবল বিশ্বে, এটা দেখাই যাচ্ছে। এবং এরা কতদূর যায় এখন সেটাই দেখার বিষয়। তো এখন কালকে যে ম্যাচটি হলো সেটাতে ফ্রান্সে জেতার কারণে ফ্রান্সের সাথে কিন্তু দেখা হতে যাচ্ছে প্যারাগুয়ে জার্মানিকে বিদায় করে দেওয়ার কারণে এখন তাদের সাথে জার্মানির বদলে খেলবে, প্যারাগুয়ে খেলবে। তো এই ম্যাচে ফ্রান্সের আমার মনে হয় না জিততে সমস্যা হবে। প্যারাগুয়ে যদিও জার্মানিকে ভালোই দিয়েছে, চ্যালেঞ্জ জানিয়েছে এবং জিতে এসেছে টাই ব্রেকে, কিন্তু ফ্রান্সের সাথে মনে হয় না ম্যাচ জেতাটা এতটা সহজ হবে, কারণ ফ্রান্স যে রিদমে আছে এটা আসলে ফ্রান্সকে থামানোর মতো দল খুব বেশি এই বিশ্বকাপে নেই। তারপরও পচাশামকে পা কাটার মতো একটা বিষয় আছে, এইরকম যদি কিছু ঘটে তাহলে তো আমরা দেখতেই পাবো, এটা হচ্ছে কথা। আর নরওয়ের সাথে যে ব্রাজিলের খেলা, এটাতে ব্রাজিলের যে রেকর্ড যা দেখলাম, 4 ম্যাচ খেলে নরওয়ের সাথে কিন্তু ব্রাজিল 2 ম্যাচ হেরেছে। এবং মানে ব্রাজিলের রেকর্ডটা খুব একটা ভালো নেই, ভালো না, নরওয়ের সাথে রেকর্ডটা খারাপ। তো এখন যেটা আছে, যা দেখা যাচ্ছে সেই হিসেবে ব্রাজিলকে নরওয়ে ভালোই চ্যালেঞ্জ জানাবে, এটা আন্দাজ করা যাচ্ছে। তবে এই ক্ষেত্রে একটা বিষয় বলতে চাই যে নরওয়ের যে খেলার ধরন দেখলাম, এই ধরনের খেলাতে ব্রাজিল কিন্তু যদি করতে পারে,
শুরুতে গোল করতে পারে তাহলে ওই ক্ষেত্রে তাহলে ব্রাজিলের সমস্যা হওয়ার কথা নয় ম্যাচ বের করতে, কারণ লো ব্লক ডিফেন্স খেলবে না তো নরওয়ে, এটার কারণে একটা বিষয় আছে। আর যেটা হচ্ছে আরেকটা বিষয়, যেটা এই ব্রাজিলের কিন্তু এক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জাপানের সাথে তারা কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকে মোটামুটি 70 মিনিট পর্যন্ত যে খেলাটা খেলেছে, ওই খেলাটা তারা কিন্তু প্রথমার্ধে খেলার চেষ্টা করা উচিত। কারণ ব্রাজিলের একটা সমস্যা হচ্ছে, ব্রাজিল কিন্তু 2018 বিশ্বকাপ এবং 22 বিশ্বকাপ দেখলে দেখা যায়, 2018 বিশ্বকাপের কথা আমি স্পেশালি বলবো, সেটাতে আলাদা করে যদি বলতে হয়, 2018 বিশ্বকাপে বেলজিয়ামের সাথে যে খেলা, সেটাতে কিন্তু ব্রাজিল দ্বিতীয়ার্ধে অনেক ভালো খেলেছে এবং দ্বিতীয়ার্ধটা পুরোটাই ব্রাজিলের নিয়ন্ত্রণে ছিল খেলা। কিন্তু সমস্যাটা হয়েছে প্রথমার্ধে তারা দুইটি গোল খেয়ে যায়, দুটি গোল কনসিড করার কারণে পরবর্তীতে কিন্তু 81 মিনিটে গিয়ে যখন একটি গোল শোধ করে, তখন আর হয়নি। মূলত ওই ম্যাচটি কোর্তোয়ার বীরত্বের কারণে ব্রাজিল হেরে যায়। এখন নরওয়ের সাথে যেটা করতে হবে, ব্রাজিলকে কিন্তু ব্যবধান যেটা শুরুতে গোল খাওয়া যাতে না খেতে হয় সেদিকে খেয়াল রাখতে হবে, এবং এমবাপ্পের মতো একটা থ্রেড যে দলে আছে সেখানে তাদের বিপক্ষে আসলে হালকাভাবে খেলার সুযোগ নেই। সেটা এমবাপ্পেকে তো মার্ক করতে হবে, সরলট আছে, তারপরে নুসাবা সম্ভবত ওর নাম, এই 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ওডেগার্ড, এরা তো আছেই। তো খেলাটা ভালোই জমবে বলে আমি মনে করি। সেই ক্ষেত্রে বলবো যে ব্রাজিলকে আরো একটু লিথাল হতে হবে, ফিনিশিং এর ক্ষেত্রে আরো লিথাল হতে হবে। এবং যেটা দেখা যাচ্ছে, কুনহা, ভিনিসিউস এরা গোল করছে ঠিক আছে, কিন্তু মার্টিনেলিও গত ম্যাচে গোল করলো, কিন্তু মার্টিনেলি তো সাব হিসেবে নামে। এই ক্ষেত্রে যেটা বলবো, রায়ানের যে ডিউটি ডিফেন্সিভ এবং অফেন্সিভ, এতে রায়ান ভালো করছে, কিন্তু যতই ম্যাচ মানে বিশ্বকাপ যত এগোচ্ছে কিন্তু বল ভারী হচ্ছে, অর্থাৎ চাপ বাড়ছে কিন্তু। তো সেই ক্ষেত্রে রায়ান 19 বছর বয়সী একটা ছেলে, তার উপর আসলে কতটা প্রেসার দেওয়া যেতে পারে এটা একটা দেখার বিষয়। যদিও বিশ্বকাপে এরকম তরুণ প্লেয়াররা উঠে আসে এবং এই প্লেয়াররাই হয়তো দেখা যায় বেশিরভাগ সময় পরবর্তীতে রাজত্ব করে বিশ্ব পরিমণ্ডলে। এটা যেমন গত বিশ্বকাপে এনজো ফার্নান্দেজ উঠে এসেছিল, আলভারেজ কে আমরা দেখেছি, এটা হয়। কিন্তু তারপরও আমি বলবো হাতের কাছে যদি অন্য অপশন থাকে সেটা চেষ্টা করা উচিত যে কাজে লাগানো, এটা হচ্ছে বিষয়। এই ক্ষেত্রে আবার আরেকটা বিষয় আছে, মানে আনচেলত্তিকে আমি বলবো যে মার্টিনেল্লিকে কাজে লাগানো যায় কিনা এটা দেখার বিষয় আছে। রাইটে পজিশন সোয়াপ করে খেলতে পারবে কিনা বা একটা ভরসা করা যায় কিনা, একটা জুয়া খেলার বিষয় বলছে আর কি, এটা খেলেন কিনা আনচেলত্তি দেখার বিষয় আছে, অথবা এনরিককে কাজে লাগানো যায় কিনা, এটা একটা বিষয় ভেবে দেখতে পারেন বলে আমার মনে হয়। তবে এটা যেটা মুসাবাদ যে দেখলাম, স্পিড দেখলাম নরওয়ের সাথে, এই ক্ষেত্রে ব্রাজিল কিন্তু রাইট সাইডে দানিলোর যে খেলা, দানিলো কিন্তু সমস্যায় পড়তে পারে। রায়ান তাকে ভালোই সহায়তা করছে দেখছি, কিন্তু রায়ান সহায়তা করলেও মানে এই ম্যাচে যে এটা অ্যাডভান্টেজ পেতে হলে ব্রাজিলের আক্রমণটা মানে তুলনামূলকভাবে রায়ানের থেকে আক্রমণ আসছে না সেটা নয়, কিন্তু দুই সাইড থেকে যদি সমান তালে আক্রমণ করে যেতে পারে ব্রাজিল, তাহলে ব্রাজিলের সাফল্যের সম্ভাবনা বাড়বে এবং গোল স্কোরার বাড়তে হবে। দলে যত গোল স্কোরার থাকবে তত দলের জন্য সুবিধা আর কি, একটা দলের জন্য। আর দূরপাল্লার শট নেয়ার ক্ষমতা যে আছে এইরকম প্লেয়ার থাকলেও দলের জন্য একটা এক্সট্রা অ্যাডভান্টেজ, যেটা আগে ফিলিপ কুটিনহো ছিল, এই দূরপাল্লার শটে গোল করতে পারতো, কিন্তু এই ব্রাজিলে ওইরকম প্লেয়ার নাই। ভিনিসিউস আছে, ভিনিসিউস একজন দিয়ে আসলে ভিনিসিউসও দূরপাল্লায় গোল করতে পারে, কিন্তু সেটা আসলে নিয়মিত না। ভিনিসিউস যেটা একেবারে কাটিং করে ভেতরে ঢুকতে একটু পছন্দ করে, এটা হচ্ছে একটা বিষয়। তবে দূরপাল্লার শট নেয়ার মতো প্লেয়ার যদি থাকে তাহলে এটা ব্রাজিলের জন্য ভালো। এখন দেখা যাক ব্রাজিল কতটুকু কি করতে পারে। তবে এই ম্যাচে হয়তোবা নেইমারকেও নামাতে পারেন, কারণ পাকেটা যেটা দেখলাম যে পাকেটা হয়তোবা এই ম্যাচে খেলবেন না, এবং ক্যাসিমিরোরও যেটা দেখলাম, ক্যাসিমিরো হয়তো খেলতে পারেন কিনা বা প্রথম একাদশে থাকেন কিনা এটা দেখার বিষয় আছে। ক্যাসিমিরো চোট নিয়ে মাঠ ছেড়েছিল। তো এই ক্ষেত্রে ব্রাজিল এই ম্যাচে চোটের কারণে ভালোই বিড়ম্বনায় পড়তে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। তো দেখা যাক আনচেলত্তি এটা কিভাবে সামাল দেন। আর সামনে আরো ম্যাচ যত গড়াবে আসলে টাফ অপোনেন্ট আসতেই থাকবে, যদি সামনে এগোতে পারে এটা ভেবে ভয় পেলে চলবে না। আর ব্রাজিলের আসলে 4 ম্যাচও নরের সাথে আগে জিতেনি, তার মানে এটা জিতবে না এমনটা ভাবার তেমন কোনো কারণ নেই। তেমনি আসলে ব্রাজিলকে নিয়ে তো এই বিশ্বকাপে বলেছি, বারবারই বলছি যে প্রত্যাশার
পারদ এত উঁচুতে ওঠানোর মতো এখনো কিছু হয়নি। তো সামনে এগোক, ম্যাচ বাই ম্যাচ ধরে এগোক, তা দেখা যাক তারা কেমন করতে পারে। তো সে পর্যন্ত আসলে ম্যাচ করুন, বিশ্বকাপ উপভোগ করতে থাকুন সবাই। আর আমার দ্য স্পোর্টস ল্যাব ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।